মানে আমার জিজ্ঞাসার জায়গা হলো এনসিপির মতো একটা বড় রাজনৈতিক দলের সমর্থন থাকা সত্ত্বেও বাকশাসের আমি বলবো যে ভরাডুবি বলা যায়, এইটি আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? প্রথমত সেটা ভরাডুবি কথাটার সাথে আমাদের একটু মানে আমার একটু দ্বিমত আছে। সেটা হচ্ছে যে আমরা প্রায় 4টা ভিপি, 6টা জিএস, 4টা মনে হয় এজিএস আমাদের এখান থেকে নির্বাচিত হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, একটা জিনিস দেখেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ আসলে সাংগঠনিকভাবে প্রচুর পিছিয়ে ছিল। এটা আমার পার্সোনাল মতামত। আপনার হচ্ছে শিবিরের একটা সাংগঠনিক কাঠামো ছিল, অনেক নেতাকর্মী সহ ছাত্র দলের হল কমিটিগুলো ছিল। গণতান্ত্রিক ছাত্র সংসদ আসলে মানে আপনার হচ্ছে ইন্টারনালি ভাবে হলগুলোতে কাজ করতে পারে নাই, আবার হল কমিটি দিতেও পারে নাই। আচ্ছা, এটা একটা ব্যাপার ছিল আর কি। মানে আমাদের যে প্রচার প্রচারণা থেকে শুরু করে পুরো নির্বাচনী কার্যক্রম, এখানে একটা হচ্ছে এলোমেলো একটা ভাব ছিল। এটা সবাই বলবে। প্লাস আমাদের সংগঠন এভাবে শক্তিশালী হইতে পারে নাই। আচ্ছা, দিন শেষে যখন এটা বিএনপি ভার্সেস জামাত এর একটা মানে লড়াই পরিণত হয়েছে, ওই সময়টাতে হচ্ছে আমরা বলা যায় যে এনসিপি আসলে সেখানে ঢুকতে পারে না। এই সময় আমরা ঢুকতে পারি না। এখানে প্রচুর মানে এটা একটা ন্যাশনাল ইস্যু হয়েছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি যে না, আমরা হচ্ছে এই ক্যাম্পাসের এই ঝামেলাতে আমরা জড়াবো না। এইটা আমরা আবার আমাদের একটা হচ্ছে এই যে আমাদের বারবার যেটা বলা যায় লেজুর বৃত্তির, এগুলো নিয়ে মানে এবং ন্যাশনাল পলিটিক্সের যে পুরো মেকানিজম এখানে কাজ করছে আর কি বলা যায়। সেখানে আসলে আমরা বলা যায় যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হয়ে গেছিলাম। আচ্ছা, মানে বড় দল একটা ভাইব। এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আলটিমেটলি আসলে ছাত্রদের পক্ষে কারা কাজ করেছিল, তারা আসলে কারা, এটাই আসলে হারাই গেছে বলা যায়। আচ্ছা, তাহলে কি জাতীয় রাজনীতিতেও আপনার মনে হয় না যে এনসিপি ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যাবে? না, জাতীয় রাজনীতিতে একটা বিষয় হচ্ছে, দেখেন আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা হয়েছে, মানে গণতান্ত্রিক ছাত্র সংসদের সবচেয়ে বড় যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমরা সংগঠন তৈরি করতে পারি নাই। আমাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল। এনসিপি এদিক থেকে একটু এগিয়ে, কারণ এনসিপি একদম প্রথম দিন থেকে সংগঠন তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। আচ্ছা, এটা একটা বিষয়। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদ, এদের মানে কারো নামে আপনি কোনো প্রকার হচ্ছে খুব বেশি এই যে দুর্নাম খুঁজে পাবেন না। আচ্ছা, এর প্রত্যেকে একটা হচ্ছে বলা যায় যে ফেয়ার পলিটিক্স করার চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া আপনি জানেন আর কি। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে সারা বাংলাদেশে ওইরকম না। সারা বাংলাদেশে আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো, তারা এত পরিমাণে মানুষ জনবিচ্ছিন্ন হয়েছে। আমার কাছে যে মনে হয় যে সেটা হচ্ছে যে এনসিপি যদি মানে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাইতে পারে, তাহলে এনসিপি অনেক বেশি ভালো করবে। এবং এনসিপি তার সর্বোচ্চ চেষ্টা করতেছে, বাকিটা আল্লাহ ভরসা। মানে বিশ্ববিদ্যালয়ের বাইরে আপনি যে ব্লেমটা হচ্ছে জামাত এবং বিএনপিকে দিচ্ছেন, সেই ধরনের কোনো অভিযোগে কি এনসিপি অভিযুক্ত নয়? এনসিপির একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে যে মানে সমন্বয়ক এবং এনসিপি এই দুইটা জিনিস আলাদা। আচ্ছা, আপনার আমাদের যেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় যেটা ভুল ছিল সেটা হচ্ছে যে এই বিভিন্ন সরকারি অফিসগুলোতে ছাত্র প্রতিনিধি এই টাইপের রাখার যে সিস্টেম, এইটা আসলে আমাদের একটা ভুল পদক্ষেপ ছিল। এটা আমরা মানে তারা অনেক ঝামেলা জড়াইছে, অনেক পাওয়ার এক্সারসাইজ করছে, যার ফলাফল আসলে মানে কাদের বাকের আশেপাশে যারা এখন গণতান্ত্রিক ছাত্র সংসদ করে তাদের উপরে এই দায় এসে পৌঁছাইছে। আচ্ছা, আচ্ছা, পড়তেছে আর কি। যদিও এখানে ধরেন মানে যারা ছাত্র প্রতিনিধি ছিল তারা অনেকে ছাত্র শিবিরের ছিল, তারপরে ছাত্র দলের ছিল, তারপরে হচ্ছে ছাত্র ইউনিয়নের ছিল, কিন্তু সমস্ত দায় এসে পড়েছে আসলে আলটিমেটলি এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছাত্র প্রতিনিধিরা কি সরকারি অফিসগুলোতে আসলে কোনো ভালো কাজ করে নাই? মানে করেছে, বাট এটা হচ্ছে সেইটার ইয়াটা কি আপনারা পান নাই, বাকশাস পায় নাই বিশ্ববিদ্যালয়ে? মানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, মানে আপনি ধরেন একটা বিষয় থাকে সেটা হচ্ছে লোকটা ভালো হইলেও চোর আর লোকটা চোর হইলেও ভালো।
আচ্ছা এখন সবাই লোকটা চোর হইলেও যে ভালো তাকে বাইসা নেয় আর কি, আচ্ছা বুঝছেন? আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা ভালো হইলেও চোর, আচ্ছা ছাত্র প্রতিনিধিদের ক্ষেত্রে যেটা আর কি বলা হয়েছে যে ভাই ভালো হইলেও চোর, এই যে বিভিন্ন দপ্তরগুলো। মানে এই যে ভালো হইলেও চোর হওয়া, এইটা কি আসলে বাক্সাসে যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন আব্দুল কাদের, ওনার ব্যক্তিগত বা ওনার যে ব্যক্তিত্ব, মানে আব্দুল কাদিরের এগেনিস্টে তার, সে যদি মানে ফেসবুকে লাইক কমেন্ট এগুলো বাদ দেন, আপনি আর কোনো তার এগেনিস্টে বলার মতো আর কোনো আপনি কোনো বদনাম খুঁজে পাবেন না। জুলাইয়ে যদি আমি ধরি যে জুলাই আসলে কারা ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, চরমনায় ছিল, এন্টি মুজিববাদী বামরা ছিল আপনার, এবং ছিল হচ্ছে সাধারণ মানুষ অনেক বেশি ছিল, সম্পৃক্ত ছিল আর কি। আপনি নিজে সম্ভবত গ্রেফতার হয়েছিলেন। তো এখন জুলাই আসলে মানে বলা যায় যে আপনার 6 তারিখে বিভক্তি শুরু হয়েছে। আচ্ছা 6 আগস্ট 6 আগস্ট বিভক্তি কেন শুরু হলো? 6 আগস্টে হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলেন একজন, বিএনপির আইন বিষয় মানে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নিয়ে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো। তখনই আর কি হচ্ছে মোটামুটি বাকি রাজনৈতিক দলগুলো থেকে আপত্তি জানানো শুরু হলো, ঠিক আছে। এরপরে তো আমরা দেখলাম যে বিভিন্ন দপ্তরগুলো বিএনপি, জামাত এবং যারা লেফটিস্ট যারা ছিল, সাবেক আওয়ামী লীগ, সব কিছু মিলে আর কি ভাগাভাগি শুরু হলো। এবং ভাগাভাগি নিয়ে তো মানে যতটা না আদর্শিক গ্যাঞ্জাম ছিল, এর ভিতরে মোটামুটি বলা যায় যে মানে 90% গ্যাঞ্জাম হচ্ছে জাস্ট ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জামটা হয়েছে আর কি। আচ্ছা আমরা ওখানে ছিলাম হচ্ছে ধরেন মানে আমাদের তো আসলে লোক বলো নাই যে হচ্ছে আমরা বিভিন্ন দপ্তর দখল করব, আমরা বিভিন্ন জায়গায় মানে আমাদের স্টেক নিব। তো ওখানে আর কি হচ্ছে মোটামুটি বলা যায় যে আমাদের মানে বিএনপিপন্থী যারা ছিলেন, জামাতপন্থী যারা ছিলেন, যারা হচ্ছে বামদের ভিতরে যারা হচ্ছে এই যে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলেন, তারা প্রত্যেকে মিলে আর কি মারামারি শুরু করলো। তো মোটামুটি 6 আগস্ট থেকে আর কি বলা যায় যে এটা শুরু হয়েছে, ভাগ বাটোয়ারা শুরু হয়েছে। এটা মানে